সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাজধানীতে স্বস্তির বৃষ্টি, মৃদু তাপপ্রবাহ থাকতে পারে অব্যাহত। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী হল পুলিশ, বলেন প্রধান উপদেষ্টা। নারী নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত, জানান আইন উপদেষ্টা। আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করছে, তার জন্য দায়ী জাতীয় পার্টি, বলেন ফারুক। ধর্ষণকারীদের বিচারের দাবিতে রাজপথে মহিলা দল, ধর্ষণের বিরুদ্ধে লড়াই ঘোষণা। পাল্টে যাচ্ছে মংলা বন্দর, উন্নয়নে ব্যয় হবে 4,000 কোটি টাকা। ইয়েমেনে নিহত বেড়ে 53, হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী, এয়ারপোর্টে সমর্থকদের ভিড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকদিন ধরে গরম পড়ছে এবং কিছু কিছু জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে। তীব্র গরম ও অস্বস্তির পর অবশেষে রাজধানীবাসী বৃষ্টির দেখা পেলেন। সোমবার বিকেল 3টার পর আজিমপুর, নিউ মার্কেট, কলা বাগান, আসাদ গেট সহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। সকাল থেকে রোদ উঠলেও দুপুর 2টা থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। দুপুর 2:30 থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়িয়ে বৃষ্টি শুরু হয়। বিকেল 3টার পর ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ঝরতে থাকে। তীব্র গরমের পর এই বৃষ্টিতে অনেকেই স্বস্তির কথা জানিয়েছেন। সোমবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত 72 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশে যত টিম রয়েছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সংস্কারের কথা বলেছেন, কারোর জন্য অপেক্ষা করে কোনো লাভ হবে না। কাজটি করতে হবে এবং সেটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা ইতিমধ্যে 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। কাজে কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করব। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেব মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশোধিত আইনে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, জাতীয় পার্টি জাতীয় বেঈমান। তিনি উল্লেখ করেন, 2014 সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারত না, কিন্তু জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের ফলে তারা সেই নির্বাচনটি করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, অসুস্থ এরশাদকে সিএমএইচ থেকে জোর করে নির্বাচনে আনার ব্যবস্থা করা হয়েছিল। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। যারা বাংলাদেশের বেঈমান, জাতীয় পার্টি 2014 সালে, প্রিয় ভাইরা, শেখ হাসিনা অবৈধ নির্বাচন করতে পারত না যদি সেই সুজাতা সিং অসুস্থ এরশাদকে ক্যান্টনমেন্টের হাসপাতালে গিয়ে রাজি না করাতেন, বিনা দস্তখত এমপি না করতেন। শেখ হাসিনার বুকে সাহস ছিল না। 2014 সালে তারেক রহমানের দল যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে বিদায় নিতে বাধ্য হতো। গত 4 বছরে 7,000 শিশুসহ 43,000 নারী ধর্ষণের সংবাদপত্রে প্রকাশিত খবর তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এসব ঘটনার কোনো বিচার হয়নি। মাগুরার শিশু আসিয়া হত্যার পর 1 সপ্তাহের মধ্যে 11 জন নারী ও শিশু ধর্ষিত হয়েছে। এই ধর্ষণের কারণ কি তা নিয়ে গভীরে চিন্তা করা প্রয়োজন। সমাজে নিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতা এই ধরনের ঘটনার পেছনের মূল কারণ হিসেবে কাজ করছে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সারা দেশে ধর্ষণকারীদের বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহিলা দল। আমি আসিয়া হত্যার পর থেকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, দেখলাম একটা 8 বছরের শিশু, তার গলায় কয়েকটা প্যাক, মানে তাকে গলায় যাতে কথা বলতে না পারে গলায় প্যাক দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, তার বুকের মধ্যে চাপ দিয়ে বুকটা ফুলে গেছে। কি নির্মম পাশবিক অত্যাচার কেউ করতে পারে, সে কি মানুষ না অমানুষ, এটা কিন্তু আমাদের ধারণার অতীত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি মংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়নের জন্য একটি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের ফলে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে মংলা বন্দরের উন্নয়ন হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বন্দরের অবকাঠামো উন্নয়ন, সুবিধাদি সম্প্রসারণ এবং কার্যক্রমের আধুনিকীকরণ। এতে বন্দরের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, যা দক্ষিণ অঞ্চলের বাণিজ্য ও শিল্প খাতকে আরও শক্তিশালী করবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মোংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের একটি সমুদ্র বন্দর। দেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম বন্দর হিসেবে পরিচিত। এটি খুলনা মহানগরীর দক্ষিণ পূর্বে পশুর নদীর তীরে 1950 সালের 1 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ কর্মসূচির আওতায় সরকার অনুমোদন দিয়েছে নতুন প্রকল্পের। প্রকল্পটি বাস্তবায়ন করবে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন। এতে ব্যয় হবে 4,822,72,000 টাকা। 11 মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। স্থানীয় অর্থায়ন কিছু আছে, কিন্তু পুরোটাই চীনের ঋণ। চীনের সরকারের উচ্চতম পর্যায় থেকেই এটা অত বড় প্রকল্প না হলেই এটাকে তারা গুরুত্ব দিয়ে আসছেন। প্রকল্পের আওতায় মোংলা বন্দরের 4 লাখ টি-ইউজ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জনের জন্য নির্মাণ করা হবে 2টি কন্টেইনার জেটি। থাকছে 87,600 বর্গমিটার লোডের কন্টেইনার ইয়ার্ড, 34,170 বর্গমিটার খালি কন্টেইনার ইয়ার্ড, 4টি গ্যান্ট্রি ক্রেন, 7টি আরটিজি এবং 33টি অন্যান্য যন্ত্রপাতি। এছাড়া সার্ভে ও ডিজাইন, ভূমি উন্নয়ন, আরসিপি পেভমেন্ট, মেরিন স্ট্রাকচার, পরিচালন ভবন, তেল সংরক্ষণ এবং অটোমেশন সহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদের উন্নয়নও করা হবে। চীনের পক্ষ থেকে প্রকল্প ঋণ হিসেবে 3,592 কোটি 89,75,000 টাকা এবং সরকারের নিজস্ব অর্থায়ন 475 কোটি 32,97,000 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি 2025 থেকে 2028 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মোংলা বন্দরের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রে চালানো ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 53 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রয়েছে শিশুরাও। ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুথিরা। অপরদিকে ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেন, হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাবে। সোমবার পৃথক প্রতিবেদনে তথ্য জানায় বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদ মাধ্যম বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি উল্লেখ করছে, ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা 53 জনে পৌঁছেছে, যার মধ্যে 5টি শিশু রয়েছে বলে হুথি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। যুক্তরাষ্ট্র জানায় তারা শনিবার হুথিদের লক্ষ্যবস্তুতে ব্যাপক ও শক্তিশালী বিমান হামলা পরিচালনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুথিদের হামলাকে এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন। পূর্বের মৃত্যুর সংখ্যা আপডেট করে রোববার হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাস বাহি এক্সে দেওয়া এক পোস্টে জানান, মার্কিন হামলায় 5 শিশু এবং 2 নারী সহ 53 জন নিহত হয়েছে এবং আরও 98 জন আহত হয়েছে। জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী দেশে এসে পৌঁছেছেন।
আজ দুপুর 11:15 সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। হামজা ও তার পরিবারকে সিলেট বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ। হামজাকে স্বচক্ষে দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে অনেক সমর্থক জড়ো হয়েছেন। কিছু সমর্থক ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। স্থানীয় জাতীয় গণমাধ্যম কর্মীরাও বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। হামজা পূর্বে বাংলাদেশে এসেছিলেন, তবে এবারের আগমন বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশে এসেছেন তিনি। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেক হবে। বর্তমানে তিনি শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার। হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বর্তমানে তিনি বাংলাদেশেরও নাগরিক। হামজা ছাড়াও দ্বৈত নাগরিকত্ব নিয়ে লাল সবুজের জার্সিতে খেলছেন জামাল ভুঁইয়া ও তারিক কাজী। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।